বর্ষায় রবীন্দ্রনাথ, আষাঢ় মাস আসতে প্রায় আর 4-5 দিন বাকি। আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এখন সন্ধ্যে 7টা বাজে। আজকে কত তারিখ যেন, 10 তারিখ, হ্যাঁ 10 তারিখ, আর বুধবার। কালকের নাটকটা কেমন লেগেছিল, মুখে মুখে বানিয়েছিলাম, একটু জানিও। এখনো দেখিনি অবশ্য আমি, কেমন কটা ভিউজ হয়েছে এসছে আমি এখনো দেখার সময় পাইনি। আমাদের তো সংসার করতে করতে নিজের ওষুধ খাওয়া, বরকে ওষুধ খাওয়ানো, সব কিছু করে ওর একটু একটু রান্না এদিক ওদিক হলে তো ভীষণ মানে পছন্দ করে না, একদম রান্নাটা নিখুঁত হওয়া চাই, খাওয়ার ব্যাপারে খুব পার্টিকুলার। সেই সব করে তো তার ফাঁকে ফাঁকে যতই মানে রান্নার লোক রাখা হোক, মেয়ে যতই ব্যবস্থা করে দেখ, আমাকে ঠিকই করতে হয়। যাই হোক, মেয়ে জামাই এলে করতে ভালো লাগে, এমনি করতে ভালো লাগে না, সত্যি কথা। মেয়েরা এলে তখন ওদের জন্য ভালো লাগে। এখন আর বুড়ো বুড়ি খেতেই চান না, যেটাই করি সেটাই বলে বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যায়। সেটা আমিও দেখি 3-4 দিন ধরে ফ্রিজে জমছে, এরকম তো খাওয়া উচিত না। তাই জন্য কত শুক্তো করলে কত কম শুক্তো করবো, 2-3টে লোকের, একজন আমাদের কাছে থাকে, আর আর আমরা দুজন, তার কত 3জনের জন্য শুক্তো করা যায়। বলবে যেদিন রান্না করবে সেদিন খেয়ে নেবে, হ্যাঁ কথাটা ঠিকই। এই করে হয়তো অসুখটা বাড়ছে, নানান ধরনের অসুখ হচ্ছে, অদ্ভুত অদ্ভুত। আমাকে যেমন আমার পায়ের পেছনে দুটো বড় বড় এরকম ডাব্বা হয়ে আছে, তা সেগুলোর শির আবার ওপরের দিকে উঠছে মোটা হয়ে। ডাক্তার বললেন এটা খুব আনইউজুয়াল। একটা পা অনেক সময় হয়, কিন্তু দুটো পায়েটা আনইউজুয়াল না, আমি মানুষটাই আনইউজুয়াল ডাক্তারবাবু। আমার সব কিছুই আনইউজুয়াল হয়। জাইনোসেল আর্টারাইটিস ওর বলতে বলে, হ্যাঁ জাইনোসেল আর্টারাইটিসটাও খুব কম লোকের হয়। আর এটা তো খুবই আনইউজুয়াল, এটা যেটা হয়েছে। সত্যি আপনার অসুখগুলো বড্ড আনইউজুয়াল হয়, ওই জন্য কষ্ট পান বেশি। তো যাই হোক, আমার একটা জিনিস খুব ভালো লাগে, ডাক্তাররা আমাকে দিদি বলে ডাকেন, যেহেতু আমি বয়সে বড়। এটা আমি এই রেসপেক্টটা অন্য কোনো হসপিটালে পাইনি। বেলভিউ টেলভিউতে তো ছিলাম, তো পাইনি। দুজন ডাকেন, আর বাকি একজন তো বড় অর্থোপেডিক যিনি দেখেন, তিনি বয়সে বড়, অনেকই বড়, মানে মা বলে ডাকেন তিনি। আর বাকি দুজন দিদি বলেন। একজন জিনিসকে মানে কি স্পেশালিস্ট জানো, ইনফেকশন স্পেশালিস্ট। ইনফেকশন তো আমার ভীষণ হয়, স্টেরয়েড খাই বলে অনবরত ইনফেকশন হচ্ছে, অনবরত অসুখ হচ্ছে। 2 দিন ভালো থাকছি মানে শক্ত প্রাণ ও বটে, 3 দিনের দিন অসুখে পড়ে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, তাহলে একটু কবিতা আরম্ভ করা যাক। কালকে নাটক শুনিয়েছি, আজকে ভেবেছিলাম অনুগল্প শোনাবো। কিন্তু একটা বর্ষার কবিতা শোনাই। এই এত বর্ষা পড়েছে আমাদের এখানে, ভীষণ অসম্ভব বৃষ্টি পড়ছে। আমার জানি যথারীতি রান্নার লোক আসবে না, একটু পরে গিয়ে যে এগুলো করে নিয়ে একটু পরে গিয়ে আবার ওকে বললাম কেটে কুটে রাখো, আমি এটা করে আসছি। মাঝে মাঝে দেখা দেয়, আমি বলি তো তুমি মাঝে মাঝে দেখা দিয়ে যাও যে আমি আছি। ঝিরঝির ঝিরঝির বর্ষার রিমঝিম ধারা, আজও কি মনে হয় সব কিছু হারা। চলে গিয়েছিলেন তিনি 22শে শ্রাবণে, কিন্তু আছেন তিনি অন্তরে মনে। আকাশ জুড়ে ওই অসীম গানের বাণী বাজে যে মনে মনে
সুর হয় রিনি রিনি। শান্তির পাড়াবারে গিয়েছিলে ঈশ্বর, মানব হৃদয় তাই বিদীর্ণ নশ্বর। যে তরণী তুমি বিয়েছিলে সেদিন, সেই তরি আজও যে চলেছ বেয়ে। থামেনি কোথাও, থামবে না কোনোদিন, ও মোর মনের বাউল, বাজাও এক তারা। রাঙামাটির পথে ঘটে তুমি নও হারা। মনের মাঝি যে গায়ে ভাটিয়ালি, সেখানেও তুমি আছো, মন নেই খালি। বিশ্বভারতীর যে বিশ্বের দরবারে করে আছে মাথা উঁচু তোমারই তরে, মুক্তি নিয়েছে শুধু মানব দেহখানি। তুমি আছো, তুমি থাকবে, কোনোদিন হবে না বিলীন। শ্রাবণের আকাশ কাঁদে তোমারই বিরহে, তোমার গানের কথা বাজে সবারই অন্তরে। প্রণাম তোমায় কবি, প্রণাম তোমায়, তুমি আছো, তুমি থাকবে বাঙালি হৃদয়ে। আমি ঝিরঝিরটা দেখে ভেবেছিলাম এটা বর্ষার কবিতা, তারপর দেখলাম রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছি। যাই হোক, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা সবসময় তো ভালো, মানে সবসময় লেখা যায়। এমন নয় যে শুধু 25শে বৈশাখ বা 22শে শ্রাবণেই লিখতে হবে। সব জায়গায় তো উনি আছেন, সবসময় ওনাকে লিখতে হবে, সবসময় ওনাকে নিয়ে লেখা যায়, এই আর কি। শ্রাবণ, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল রবীন্দ্রনাথের খুব প্রিয় মাস ছিল। হায় রে জীবন, কোথায় যে তুই কখন হারাবি, কোথায় যে তুই কখন থাকবি, কে জানে তা। তুই কি জানিস? মনের দরজা কার জন্য বন্ধ করব, কোথায় করব? জীবনের দরজা তো খোলা থাকতেই হবে। যতক্ষণ বেঁচে আছি, জীবনের দরজা তো খোলা রাখতেই হবে। মিথ্যে অভিমান করে লাভ নেই, আমাদের অভিমানের কোনো মূল্য নেই, আছে কি? তাই জীবনের সাথেই পথ চলতে হবে, জীবনকে নিয়ে হাঁটতে হবে। কোথায়, কোনখানে, কখন জানি না, কিন্তু হেঁটে আমাদের চলতেই হবে। কখন যে তোমার পরশ আসবে তাও জানি না, কোথায় কখন। পথে যেতে দেখেছিলেন, পথে যেতে দেখেছিলেন কোথাও, কোনখানে তোমার পরশ আসে।
কখন কে জানে কখন পথে যেতে ডেকেছে। আজকাল একদম গান হয় না, তবু একটু বেরোলো, তাও সেরকম মিলছে না। হিসেব মিলছে না বলে একটা কবিতা লিখেছি। হিসেব কি কখনো মেলে? জীবনের হিসেব কেউ মেলাতে পারে না। একদিকে তুমি হিসেব কষেই যাও, আর একদিক দিয়ে অমিল হয়ে বসে থাকবে। এই আজকেই একটুখানি আগে ইউটিউবে দেখছিলাম যে প্রচুর ফ্রড হচ্ছে বলে সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাঙ্কে বলেছে দায়িত্ব নিতে, বা যারা মারা যাচ্ছেন তাদের উত্তরাধিকাররা টাকাটা পাচ্ছেন না, অনেক এরকম অনাদায়ী টাকা, প্রায় লক্ষ 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 কেন কোটিতে পৌঁছে গেছে, টাকা ব্যাংকে পড়ে আছে, এবং সেই টাকা থেকেই ব্যাংক আবার যে সুদে খাটাচ্ছে সেই টাকাগুলো, সেখান থেকে তারা আবার ফেরত পাচ্ছে কিনা জানি না। আমার তো রিসেন্টলি 1,20,000 মানে 52,000 টাকা চুরি গেল। আমাকে সাইবার ফ্রডে গিয়ে তক্ষুনি লেখালাম, জিডি করালাম। তো ওরা আমাকে 1,00,000 বললো, দুই মতো আমরা আটকাতে পেয়েছি, আর বাকিটা এই ব্যাংকে রয়েছে। এখন অবধি একটা টাকাও আমার ব্যাংকে ঢোকেনি। কখন মানে ঢুকবে তাও জানি না। হিসেব কখনো মেলে না। হিসেব সারা জীবন কষেই যেতে হয়, ওই সিঁড়ি ভাঙা অঙ্কের মতো, কখনো উঠছে কখনো নামছে, হিসেব করে যেতেই হবে। সিঁড়ি দিয়ে যেমন কখনো উঠি আমরা, কখনো নামি। শুধু ছোটে চলি জীবন ভোর, পাওয়া না পাওয়ার হিসেব কষে। কত কিছু আসে যায় এই জীবনে, কিছু বেদনা কিছু আনন্দ, হিসাবের খাতে লিখি বসে শুধু বেদনা যাতনার কথা। আনন্দ ধারা মিশে যায় কেন বেদনা ধারার মাঝে? দাবানলগুলো যায় না নিভে বৃষ্টি ধারার সাথে? আসা যাওয়ার পথের মাঝে অকাল বোধন হলে দুর্ভাগ্যের বন্যে শিখা যৌবন ভোর জলে। তবুও তো দ্বীপ জ্বালি দীপাবলির রাতে, তবুও শঙ্খ বাজে, মঙ্গল ঘট সাজে। মঙ্গল দিনে পূজার থালা আপনার সাজে সাজে, ক্ষণিকের সুখ লগ্ন ভুলিয়ে দেয় ক্ষণিকের তরে জমে থাকা দুঃখকে। একটা ধারণা ছিল ছেলেদের, আগেকার দিনে ছেলেদের বেশি দুধ দেওয়া হতো, মাছ দেওয়া হতো, কারণ ওদেরকে বড় হয়ে অনেক চাকরি বাকরি করতে হবে, রোজগার করতে হবে, পরিবারকে দেখতে হবে। পাশে বসে ছোট মানে বোনেদের থালা পর্যন্ত আলাদা ছিল, তাদের শাল পাতা কলা পাতা যা হোক কিছুতে করে মুড়িয়ে বোঁদে একটু দিয়ে দিত, কিন্তু ছেলেদের জন্য লুচি তরকারি বা পরোটা তরকারি করা হতো। কি অদ্ভুত সব নিয়ম না, মানে ভাবা যায় না এরকম নিয়ম। তো যাই হোক, নিয়মই। আমরা তো আর ঝগড়া করতে পারি না, কেন কেউ এই নিয়ম করেছে, তাদের পাবোই বা কোথায়? তারা তো বসে এখন গাছের মধ্যে পা দোলাচ্ছে ভূত হয়ে, যারা নিয়ম করেছিলেন। যাই হোক, তো সেই মেয়েরাই কিন্তু অনেক সময় সংসারটাকে দাঁড় করিয়ে ধরে রাখে। বাড়িতে বউরাই হোক আর বাপের বাড়িতে মেয়েরাই হোক, দুদিকে তারা সমানভাবে ব্যালেন্স করে সংসারটাকে ধরে রাখে। ছেলেরা একটু নিজেদের স্বার্থটা বেশি বোঝে। শ্বশুর বাড়িতে ব্যালেন্স করতে গিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া পর্যন্ত হয়ে যায়,
তুমি সারাক্ষণ সংসার নিয়েই ব্যস্ত থাকো। সংসারটা তো আমি বাপের বাড়ি থেকে আনিনি। সংসারটা তো তোমারই সংসার। তোমাকে ভালোবাসি বলেই তো তোমার সংসারে কাজ করছি। এটা বুঝতে পারে না। যাই হোক, বুঝতে না পারলে আর কি করা যাবে। আমার মোবাইল আর কাজ করছে না। এবার রাখছি তাহলে।